প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে একটি চমকপ্রদ বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। বিষয়টি হলো শেখ হাসিনার মন্ত্রিসভার 3 জন মন্ত্রী সরাসরি মার্কিন ডিপ স্টেটের সঙ্গে যুক্ত থেকে শেখ হাসিনার পতন ঘটিয়েছেন। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রসঙ্গটি আমার নয়, আজকে একটি ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ একটি খবর দিয়েছে। চন্দন নন্দী, ভারতীয় সাংবাদিক, সিনিয়র সাংবাদিক চন্দন নন্দীর খবরের সূত্র ধরেই আমি এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আমার মন গড়া কথাও নয়। আপনারা শুধুমাত্র আওয়ামী লীগ করেন, যারা আওয়ামী লীগ করেন তাদের উদ্দেশ্যে বলছি যে শুধুমাত্র ইউনূসের পিণ্ডি উদ্ধার করবেন, বিএনপির পিণ্ডি উদ্ধার করবেন, জামাতের পিণ্ডি উদ্ধার করবেন, এনসিপির পিণ্ডি উদ্ধার করবেন, গোষ্ঠী উদ্ধার করবেন, কিন্তু আজকে যে এই যে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য যে আওয়ামী লীগ ডিপ স্টেটটা রাখলো কোথায়? আওয়ামী লীগের ভেতরে যদি ষড়যন্ত্র না থাকতো তাহলে ম্যাটিকুলাস ডিজাইনটা কোথায় রাখলো, কিভাবে রাখলো? যদি জায়গা না দিত আওয়ামী লীগ আওয়ামী লীগে ষড়যন্ত্রকারীরা যদি ঢুকে বসে না থাকতো তাহলে এই ম্যাটিকুলাস ডিজাইনও তো বাস্তবায়ন করা সম্ভব হতো না। গত জুলাই আগস্ট থেকেও আমি নিজে ব্যক্তিগতভাবে সন্দেহ করি, বিশেষ করে তিনটি মুখের কর্মকাণ্ড। আপনারা গত জুলাইয়ে যখন আন্দোলনটা শুরু হলো, 3টি মুখকে আপনারা সব জায়গায় দেখেছেন, শেখ হাসিনার আশপাশে দেখেছেন, সব জায়গায়। সেই 3টি মুখকেই নর্থ ইস্ট নিউজ নির্দেশ করেছে। আমি নর্থ ইস্ট নিউজের সংবাদটা, স্টোরিটা একটু বিস্তারিত আপনাদেরকে বলবো, তারপরে আমি আমার মতো আবারও কথা বলবো। আমরা একটু চলুন নর্থ ইস্ট নিউজ কি বলছে আমরা সেটি একটু দেখে আসি। নর্থ ইস্ট নিউজ বলছে যে শেখ হাসিনার সহকর্মীদের কেউ মার্কিন ডিপ স্টেটের অংশ ছিল। আওয়ামী লীগ দলীয় সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ এই স্টোরিটা করেছে। পতিত শেখ হাসিনা সরকারের 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে কার্যত আমেরিকার ডিপ স্টেট গোপনে নিয়ন্ত্রণ করেছিল এবং বিশেষভাবে দিক নির্দেশনা দিয়েছিল যাতে তারা আওয়ামী লীগ সরকারের স্বার্থ বিরোধী ভূমিকা পালন করেন। তাদের এই স্বার্থ বিরোধী ভূমিকা 2024-এর 5ই আগস্টের বেশ কয়েক মাস আগে থেকেই বহাল ছিল। জুলাই আগস্টের ছাত্র আন্দোলন প্রতিরোধে কেন শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগ ব্যর্থ হলো তার গভীর অনুসন্ধান ও মূল্যায়ন করতে গিয়ে উন্মোচিত হয়েছে এই 3 জনের ভূমিকা। তারা হলেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এই 3 জনই মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে পর্দার আড়ালে কাজ করেছেন বলে আওয়ামী লীগ সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ স্টোরিটা করেছে। সালমান এফ রহমান ও আনিসুল হককে 2024 সালের 13 আগস্ট রাতে রহস্যজনকভাবে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মোহাম্মদ আলী আরাফাতের কোনো খোঁজ মেলেনি। প্রাক্তন ও বর্তমান বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এমনকি নিরাপত্তা সংস্থার অনেকেই মনে করেন তিনি হয়তো পশ্চিমা যোগাযোগের সূত্রে বিদেশে পালিয়ে গেছেন। আওয়ামী লীগের ভেতরের একাধিক সূত্র জানায় এই 3 জনের কার্যকলাপ সরকারকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে তেমনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ব্যক্তিগতভাবে বিপাকে ফেলেছে। একজন সাবেক মন্ত্রী জানান, নর্থ ইস্ট নিউজ সাবেক মন্ত্রীর সূত্রে জানতে পেরেছে যে সালমান এফ রহমান ওরফে দরবেশ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিয়মিত আমেরিকার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতেন। ধীরে ধীরে তিনি শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগের দরজা অন্যদের জন্য প্রায় বন্ধ করে দেন। নর্থ ইস্ট নিউজের এই সংবাদের সত্যতা আমি নিজে ব্যক্তিগতভাবে পেয়েছি। 5 আগস্ট সরকার পতনের পর প্রধানমন্ত্রীর স্বয়ং একজন উপদেষ্টার বরাত দিয়ে বলছে, সেই উপদেষ্টা দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইছিলেন, কিন্তু শুধুমাত্র এই দরবেশ সালমান এফ রহমানের সাথে এই সরকার, বিশেষ করে নতুন করে 24-এর জানুয়ারিতে যে সরকারটি গঠিত হলো, সেই সরকার গঠনের পরে কয়েক মাস ধরে সেই উপদেষ্টা প্রধানমন্ত্রীর ধারে কাছেই যেতে পারেননি, এমন তথ্য আমি জেনেছি। আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক কর্মী জানান, তারা অন্তত থেকে দেখেছেন যে সালমান এফ রহমান, আনিসুল হক ও আরাফাত আমেরিকার সাবেক ও বর্তমান কূটনীতিকদের সঙ্গে খোলাখুলি যোগাযোগ রাখছেন। তবু শেখ হাসিনা তাদের বিশ্বাসঘাতকতা আঁচ করতে পারেননি।
তবে এখন তিনি তাদের নির্দিষ্ট ভূমিকা সম্পর্কে অবহিত হয়েছেন। কেউ কেউ মনে করেন যুক্তরাষ্ট্রের এই রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের পরিকল্পনা শুরু হয়েছিল মূলত যেদিন বিতর্কিত নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসেন সেই দিন থেকেই। আবার কারো মতে এটি সক্রিয় রূপ পায় যখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের দাবি জোরে সরে তোলেন। পরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু একই সুরে কথা বলেন। ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার 2022 সালের 2 জুনের রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা বলে চলা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস মূলত শেখ হাসিনার সরকার উৎখাতের পরিকল্পনার অংশ। 2023 সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরের সময় শেখ হাসিনা নিজেই উপলব্ধি করেন যে মার্কিন ডিপ স্টেট তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে। একটি গোপন বৈঠকে তিনি আস্থাভাজন নেতাদের বলেন 6টি জটিল ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ সৃষ্টি করছে, বাংলাদেশকে কোয়াডে যুক্ত করা, জিসোনিয়া ও আকসা চুক্তি সই করানো, 26টি তেল গ্যাস ক্ষেত্র মার্কিন কোম্পানির হাতে তুলে দেওয়া এবং মিয়ানমার সংক্রান্ত বার্মা অ্যাক্টের বাস্তবায়ন। হাসিনা স্পষ্টই জানিয়ে দেন সব খনি এককভাবে আমেরিকান কোম্পানিকে দিতে তিনি রাজি নন। কিন্তু এই সময়ে সালমান এফ রহমান ধীরে ধীরে দলের ভেতর দ্বিতীয় ব্যক্তিতে পরিণত হন। প্রধানমন্ত্রী কার সঙ্গে কথা বলছেন, কি সিদ্ধান্ত নিচ্ছেন, সবকিছুর ওপর তিনি নজর রাখতেন। 2023 সালের এপ্রিল মে মাসে জাপান ও যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী রিটস কার্লটন হোটেলে থাকলেও সালমান এফ রহমান আলাদা করে সেন্ট রেজিস হোটেলে ওঠেন। সেখানে তার সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটের সঙ্গে দেখা করতে দেখা যায়, অথচ নির্ধারিত আলোচনার বিষয় ছিল নতুন এক গণমাধ্যম প্ল্যাটফর্ম গড়ে তোলা যা সরকার বিরোধী প্রচারণা মোকাবেলা করবে। পরে সেই প্রকল্প হঠাৎ বাতিল হয়ে যায়। অক্টোবর 2023-এ দরবেশ আবারও যুক্তরাষ্ট্র সফরে যান এবং আন্ডার সেক্রেটারি উজরা জিয়ার সঙ্গে বৈঠক করেন। এদিকে 2023 সালের ডিসেম্বরে নিউ ইয়র্কে আওয়ামী লীগের এক নেতা মার্কিন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের কাছ থেকে শোনেন বাংলাদেশে 6 মাসের মধ্যেই বড় কিছু ঘটতে চলেছে। 2024 সালের আগস্টের ছাত্র আন্দোলন যেন সেই ভবিষ্যৎবাণীকেই বাস্তব করে তোলে। 3 আগস্ট শেখ হাসিনা 3 বাহিনীর প্রধান ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, চিন্তা করবেন না, সেনাবাহিনী দায়িত্ব নেবে। অথচ শেখ হাসিনা চাইলে তখনই তাকে সরিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। অন্যদিকে মোহাম্মদ আলী আরাফাতের এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন সরকারের কাছে আন্দোলন দমন করার জন্য পর্যাপ্ত গুলি রয়েছে। তার এই মন্তব্য ছাত্র সমাজে আগুনে ঘি ঢালে। অনেকের মতে এটি কোনো হঠকারিতা নয়, বরং ইচ্ছাকৃত পরিকল্পনা। এছাড়া দলের কর্মসূচি ছিল জুলাই আন্দোলনে নিহতদের জন্য আওয়ামী লীগের পক্ষে ওয়ার্ডে ওয়ার্ডে শোক মিছিল করা হবে। উপরন্তু পাল্টা শক্তি প্রদর্শনের জন্য 4-5 লাখ নেতা কর্মীর সমাবেশ করারও কর্মসূচি দেওয়া হয়েছিল। কিন্তু দলের এসব নির্ধারিত কর্মসূচিও হঠাৎ বাতিল হয়ে যায়। এর ফলে আওয়ামী লীগ সমর্থকদের ঢাকায় জড়ো করে পাল্টা শক্তি দেখানোর শেষ সুযোগও পুরোপুরি হারিয়ে যায়। অবশেষে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে নয়াদিল্লি চলে যান। আজ প্রায় 1 বছর পরেও কলকাতায় বসে আওয়ামী লীগের অনেক নেতা ক্ষোভ প্রকাশ করছেন। তারা মনে করেন ক্ষমতায় থাকাকালীন দলকে একেবারে স্তব্ধ করে রাখা হয়েছিল। ভিন্নমত প্রকাশ বা সৎ সমালোচনার কোনো সুযোগ ছিল না। সবাই পদ হারানোর ভয়ে চুপ ছিলেন। দলের ভেতরে অনেকে আরো বলেন আমেরিকার প্রভাব ছাড়াও শেখ হাসিনার চীন সফর 8 থেকে 10 জুলাই 2024 যে সফরটি অনুষ্ঠিত হয়েছিল সেটি ছিল কৌশলগত ভুল। সফর ব্যর্থ হওয়ায় চীন যেমন অসন্তুষ্ট হয় তেমনি ভারতও ক্ষুব্ধ হয়। এভাবেই অভ্যন্তরীণ বিভ্রান্তি, মার্কিন চাপ ও চীন সফরের কূটনৈতিক বিপর্যয় সব মিলেই শেখ হাসিনার পতনের মঞ্চ তৈরি হয়। দুটো কথা বলে শেষ করি যে গত জুলাই আগস্ট কালে আপনারা যদি স্বাভাবিকভাবে একটু খেয়াল করেন সবকিছুতে
যে তিনজন ব্যক্তির কথা বলা হলো, দরবেশ সালমান এফ রহমান, আনিসুল হক এবং মোহাম্মদ আলী আরাফাত ছিলেন। ব্যবসায়ীদের সাথে বৈঠক করা, গণমাধ্যমে কথা বলা, ছাত্রদের সাথে কথা বলা, বিভিন্ন যে কমিটিগুলো করা হয়েছিল সেগুলোর মধ্যে এই তিনজনই কিন্তু ঘুরে ফিরে ছিলেন। এই তিনজন কারা আপনারা যদি একটু চিন্তা করেন, যে সত্যিকার অর্থে যারা আওয়ামী লীগ করেন তারা একটু নিজের সাথে নিজে জিজ্ঞেস করে দেখেন তো, দরবেশ সালমান এফ রহমানকে, দরবেশ সালমান এফ রহমান কি আওয়ামী লীগের একদম জেনুইন আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনীতি করে উঠে আসা মানুষ? নিশ্চয়ই এর উত্তর না হবে একজন ব্যবসায়ী, একজন ধুরন্ধর ব্যবসায়ী। এবং আওয়ামী লীগের 16 বছর সময়কালেও এমন কোনো ব্যবসা নেই। আপনারা যদি একটু রিভিউ করে দেখেন যে করোনার টিকাটা, সেই করোনার টিকা সালমান এফ রহমানের ভ্যাকসিনকোর মাধ্যমে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা থেকে শুরু করে ডিমের ব্যবসা, ডিমের কথিত আছে যে ডিমের যে চাঁদা, ডিম ব্যবসা, ডিম পোল্ট্রি উৎপাদনকারী যে পোল্ট্রি ডিম উৎপাদন করা কোম্পানিগুলো আছে, তারা ডিমের মূল্য কত নির্ধারণ করবে তারও একটি ভাগ সালমান এফ রহমানের দরবারে হাজির হতে হতো। অন্যদিকে আনিসুল হক একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি যদিও সিরাজুল হকের সন্তান, সিরাজুল হক বঙ্গবন্ধু হত্যা মামলার কৌশলী ছিলেন, পরবর্তীতে আনিসুল হকও কৌশলী ছিলেন, কিন্তু রাজনীতিতে একদম আনকোড়া। তিনি কখনো রাজনীতি করেননি। হঠাৎ করে আওয়ামী লীগের মন্ত্রী হয়েছিলেন, এমপি হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, তারপরে আওয়ামী লীগের রাজনীতিতে হাঁটা ধরেছেন। মোহাম্মদ আলী আরাফাত হঠাৎ করে উড়ে আসা, জুড়ে বসা একজন মানুষ। আগন্তুক যদি বলেন আওয়ামী লীগের জন্য, আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগ করবো কিংবা বিএনপি করবো, হঠাৎ করে আমি তো করবো না, আমার তো সেটা কাজ নয়, আমি তো রাজনীতিবিদ নয়। আলী আরাফাত ঠিক এভাবেই হঠাৎ করে লাইমলাইটে এলেন, এসে দেখলেন, ঢুকলেন, জয় করলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করলেন, দেশ বিরোধী কর্মকাণ্ড করলেন। তখন থেকে সন্দেহ হতো। গণমাধ্যম আজকে যেটি বলছে, ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, সেটি আরো সন্দেহগুলো, মানুষের কানাঘোষাগুলো, মানুষের আলাপগুলো আরো বাস্তবের রূপ দিল। আসলে আমরা বা আমিও অনেক সময় মিলিয়ে দেখেছি যে আজকে যে বাংলাদেশের পতন, আজকে যে শেখ হাসিনার পতন, সিরাজউদ্দৌলার পতন, আজ থেকে 350 বছর আগের যে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার যে পতন, সেই পতনের সাথে একদম হুবহু মিল খুঁজে পায়। ভেতরের ষড়যন্ত্র যদি না থাকে, আপনি ম্যাটিকুলাস ডিজাইন বলেন, মার্কিন ডিপ স্টেট বলেন, এটা বাস্তবায়ন করলো কিভাবে? এই ভিতরের ষড়যন্ত্রগুলোই হচ্ছে এগুলো। দেখুন, জুলাই আগস্টে আওয়ামী লীগের যারা জেনুইন নেতা, যারা ছোট থেকে রাজনীতি করতে করতে 50 বছর, 40 বছর, 30 বছর রাজনীতি করা মানুষগুলাকে জুলাই আগস্টের ওই সহিংসতা, ওই পরিস্থিতি মোকাবেলা করায় কোথাও দেখেননি। দেখেছেন কাকে? ঘুরে ফিরে দেখেছেন এই তিনজনকে। এবং এই তিনজনই ডিপ স্টেটের আশীর্বাদ পুষ্ট। তিনজনের একজন ইতিমধ্যে পাগার পার, কিন্তু দুজন, আমার কাছে এটিও একটি রহস্য যে রহস্যজনকভাবে তারা আটকে গেলেন কেন, তারা পালিয়ে যেতে পারলেন না কেন? আসলে পৃথিবীতে অনেক রহস্যের কোনো কুল কিনারা হয় না। এই তিনজন, দুজন কিভাবে জেলে আটকে গেলেন এবং এখন জেলে বন্দী আছেন, এটিও নিশ্চয়ই রহস্যজনক। এই রহস্যের জালও একদিন নিশ্চয়ই ভেদ হবে, আমরা সেটিও নিশ্চয়ই দেখব। আরেকটি কথা না বললেই নয়, যে আলাপটা শেষ করব, কিন্তু না বললেই নয়। দেখুন, তিনজনের দুজন জেলে বন্দী, একজন পলাতক দেশের বাইরে। এখনো পর্যন্ত আওয়ামী লীগ ঘুরিয়ে দাঁড়ানোর সব ধরনের উপাদান সুস্পষ্ট। দেশে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা, দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা, কিন্তু এখন পর্যন্ত এই তিনজনের একজন, যিনি বিদেশে পলাতক, আলী আরাফাত, এখনো পর্যন্ত মনে হচ্ছে যেন আওয়ামী লীগের তিনি নীতি নির্ধারক, তিনি আওয়ামী লীগের হর্তাকর্তা। অনলাইন অফলাইনে বিভিন্ন কর্মকাণ্ডে এখনো পর্যন্ত তাকে দেখা যাচ্ছে। এই যদি হয় অবস্থা, যে এখনো আওয়ামী লীগের নেতারা ফাইন্ড আউট করতে পেরেছেন যে আলী আরাফাত একজন ডিপ স্টেটের ঠিকাদার, ডিপ স্টেটের প্রতিনিধি, এখনো তো তিনি যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলে যান বা আওয়ামী লীগ ফেরানোর গাল গল্প শোনান, তাহলে আমরা বলতে চাই আওয়ামী লীগ আর কখনো ফিরবে না, আওয়ামী লীগের আর কখনো ফিরতে হবে না, এটি নিশ্চিত থাকুন। আওয়ামী লীগের ফিরতে হলে, এই যে ইতিবাচক বিষয়গুলো বাস্তবায়ন করতে হলে, এসব আলী আরাফাতদের ত্যাগ করতে হবে। আমি আর আলাপ বাড়াতে চাই না। অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীকে আবারও মুখোমুখি অবস্থানে
রাজনৈতিক মহলে গত 2 দিন ধরে এমন আলোচনা তীব্র হচ্ছে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের লাঠিচার্জের ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও সরকারের দেয়া বিবৃতি, লাইন অফ অ্যাকশন, সরকারি মিত্রদের সেনাপ্রধান এবং বাহিনীর বিরুদ্ধে প্রকাশ্য হুমকিতে এমন আলোচনা ধীরে ধীরে তীব্র হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, আরো একবার নিজেদের বুদ্ধিতে নিজেরাই কি আটকা পড়েছেন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনরা? বরাবরের মতো অতি চালাকি যখন গলার দড়িতে রূপ নেয়, তখনই তিনি ডাকেন বিএনপিকে। সাথে থাকে 2 মিত্র, কিংস পার্টি এনসিপি এবং জামাত ইসলামী। বিশেষ করে পর্দার আড়ালে সেনাবাহিনীর সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেই সরকারের এমন কর্মকাণ্ড প্রকাশ্যে আসে। এমন পরিস্থিতি গত কয়েক মাস অন্তর অন্তর ঘটতে থাকায় বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ দলটির অভ্যন্তরেই ফিসফাস বাড়ছে। বারবার সরকার ও তার মিত্রদের ডাকে সংলাপের নাটকে অংশ নিয়ে ফাঁদে পড়েও একই গর্তে কেন পাড়া দেয় তারা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে 29শে আগস্ট রাতে হামলার ঘটনাকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশের অ্যাকশনে আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। এ ঘটনার জেরে আকস্মিকভাবে আরো উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। ঘটনার পর আহত নূরকে দেখতে হাসপাতালে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এমন পরিস্থিতিতে পড়েছিলেন যে তাকে শেষ পর্যন্ত মেডিকেলের পেছনের গেট দিয়ে এলাকা ছাড়তে হয়। মাইলস্টোন ঘটনার পর আবার অধ্যাপক নজরুলকে এমন বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হলো। সূত্রগুলো বলছে, নিজেদের মিত্রদের কাছ থেকে উপদেষ্টার এমন দাবরানি খাওয়া অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠ মিত্রদের ভাবিয়ে তুলেছে। কনস্পিরেসি থিওরির রাজনীতি, চরম ব্যর্থতার স্বজনপ্রীতির কারণে মিত্রদের হাতেই লাঞ্ছিত হতে হচ্ছে, এই চিন্তায় 29শে আগস্ট রাতে বৈঠক হয় মন্ত্রীপাড়ায়। প্রথমে জাতীয় পার্টির উপর দোষ চাপিয়ে লাভ হয়নি। ডিজিটাল দুনিয়ার বদৌলতে ঘটনার ইঞ্চি কণার লাইভ টেলিকাস্ট ততক্ষণে মানুষের দেখা হয়ে গেছে। সেনাবাহিনী সাথে পুলিশ কেন সরকারের মিত্রদের উপর এভাবে চড়াও হলো তা নিয়ে কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে চিন্তার রেখা আরো বাড়তে থাকে। সাময়িকভাবে ড্যামেজ কন্ট্রোলের জন্য পুরাতন কৌশলই বেছে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলের সামনে থেকে গণ অধিকার সহ সরকারের মিত্র কয়েকটি দলের নেতারা 29শে আগস্ট রাতে কড়া হুঙ্কার দেন সেনাবাহিনীর বিরুদ্ধে। দাবি করেন 24 ঘন্টার মধ্যে দায়ীদের শাস্তি দিতে হবে। সেই সঙ্গে কিংস পার্টি এনসিপি নেতাদেরও গর্জে উঠতে দেরি হয়নি। দলের নেতা হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনীকে দোষী করার জন্য পুরনো টেপ রেকর্ডার বাজানো শুরু করেন। দায়ী করেন ভারতকে, ইস্যু সেই পুরানো আওয়ামী লীগকে ফেরানো। এনসিপির আরেক নেতা সার্জিস আলম আরো এক ধাপ এগিয়ে ফেসবুকে হুঙ্কার দেন। কেউ কেউ সেই লেখা নিয়ে ট্রলও করতে ছাড়েননি। স্মরণ করিয়ে দেন গোপালগঞ্জে প্রাণ বাঁচাতে সেনাবাহিনীর এপিসি কতটা ভূমিকা রেখেছিল সেই কথা। সূত্রগুলো বলছে, মন্ত্রীপাড়ায় যখন বৈঠক চলছিল সেই মধ্যরাতে উপদেষ্টারা জানতে পারেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর কাকরাইলের সংঘাতের ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে সেনাবাহিনী স্পষ্ট করে মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের অবস্থান কি সেটি জানিয়ে দিয়েছে। বলেছে সেনাবাহিনী সরকারের সিদ্ধান্ত কি বাস্তবায়ন করেছে। এরই মধ্যে রাতভর অধ্যাপক আসিফ নজরুলের নিন্দা আর ক্ষোভের পোস্ট নিয়ে চলে ট্রল, সাথে সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার, হুমকি, ধামকি। অধ্যাপক ইউনূসের মিত্ররা পড়ে যান মাঝ নদীতে। পরের 24 ঘন্টায় তাই চুপচাপই থেকেছেন তারা। সেনাবাহিনীর বিবৃতি কিংবা তাদের কাজ নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি। যমুনায় 30শে আগস্ট বিকালে ঘনিষ্ঠ পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব জানান, সবাই অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী উপস্থিত ছিলেন। অর্থাৎ ঘটনায় সেনাবাহিনীর সরাসরি সংশ্লিষ্টতা থাকলেও তাদের কোনো প্রতিনিধিকে ডাকা হয়নি গুরুত্বপূর্ণ এই সভায়। এমনকি ছিলেন না আইজিপিও। বৈঠকের পর প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, নূরের উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন হাইকোর্টের একজন বিচারপতি। কৌশলে মবের পক্ষে অবস্থান নিতে গিয়ে সরকারকে সেনাবাহিনীর অবস্থানের বিপক্ষে চলে যেতে হলো। একদিন আগে আইএসপিআর যেখানে জানিয়েছিল মব সন্ত্রাস প্রতিহত করতেই সেনাবাহিনী অ্যাকশনে গেছে, সেখানে সরকার অ্যাকশনে যেতে চাইছে সেনাবাহিনীর বিরুদ্ধে।
এর পরপরই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আসে বিবৃতিতে সরকার জাতীয় পার্টির কার্যালয় মব সন্ত্রাসকে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট হিসেবে। সেনাবাহিনী যেটাকে বলছে বল প্রয়োগ, সরকার সেটাকে বলছে নৃশংস হামলা। যদিও বিবৃতিতে দোষারোপের রাজনীতিতে সরকার ছিল বেশ কৌশলী। ডিজিটাল দুনিয়ায় সবাই জেনে গেলেও সরকার বিবৃতিতে বলেনি কারা এই হামলা চালিয়েছে, আবার এটাও বলেনি মিত্ররা মব সন্ত্রাস করতে গিয়ে বেদম পিটুনি খেয়েছে। তবে বিবৃতির ভাষা বেশ স্পষ্ট, মব সন্ত্রাস ঠেকাতে বল প্রয়োগ ইস্যুতে সরকার ও সেনাবাহিনী মুখোমুখি অবস্থানে। অন্তর্বর্তী সরকার তার বিবৃতিতে লিখেছে, কেবল জনাব নুরুল হক নূরের উপরই নয়, এই ধরনের সহিংসতা, ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের ঐতিহাসিক সংগ্রামে জাতিকে একত্রিত করা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপরও আঘাত বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার। 2024 সালের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর বল প্রয়োগ না করার জন্য যে সেনাবাহিনী প্রশংসিত হয়েছে, এক বছর পর এসে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটকে আঘাত করার জন্য সেই সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে। তবে বিবৃতির পরের লাইনটি থেকে বোঝা যায় সরকার তার মিত্রদের ঠান্ডা করতে কৌশল এবং অজ্ঞতার আশ্রয় নিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। 1952 সালের সেনা আইন এবং 1961 সালের নেভি অর্ডিন্যান্স অনুযায়ী প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় অপরাধ করলে তার বিচার সামরিক আদালতই করতে হয়। এ নিয়ে বাংলাদেশের উচ্চ আদালতের একটি ঐতিহাসিক রায়ও আছে। মেজর বাদিউল হুদা কেসে উচ্চ আদালত বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন। বিবৃতির পরের লাইনটিতে মিত্রদের খুশি করার জন্য সরকার সেনাবাহিনীর উচ্চ পদস্থদের প্রচ্ছন্ন হুমকি দিয়ে রেখেছেন। বলেছেন, প্রভাব বা পদমর্যাদা যাই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সাথে এর বিচার সম্পন্ন করা হবে। একই ধরনের হুমকি আরো পরিষ্কারভাবে আগের রাতে দিয়েছেন কিংস পার্টি নেতা সার্জিস আলম। গত এক বছরে নিয়োগকর্তাদের আগে মাঠে নামিয়ে পরে সেই সুরেই সরকারের কথা বলার এমন অসংখ্য নজির দেখা গেছে। প্রশ্ন হলো, এবারও কি একই কৌশলে এগোতে চায় সরকার? আর সেটি হলে এবার কাদেরকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? কৌশলটি কি জাতীয় পার্টি কেন্দ্রিক নাকি আরো বড় কোনো প্রতিপক্ষ? দর্শক, মবের পক্ষে বিবৃতি দিয়ে অবস্থান পরিষ্কার করার কয়েক ঘন্টার মধ্যে আবারও হামলার মুখে পড়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়। এবার অনেকটা বিনা বাধায় কার্যালয়ে ঢুকে চলে হামলা, লুটপাট, এমনকি আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এবারে হামলা ঠেকাতে সেনাবাহিনীর উপস্থিতি দেখা যায়নি, পুলিশকেও দেখা গেছে কৌশলী অবস্থান নিতে। হামলা, ভাঙচুর, আগুন দেওয়ার পর কিছুটা তৎপর হয় পুলিশ। প্রশ্ন হলো, এবারে হামলার মধ্য দিয়ে সরকারের মিত্ররা কি সেনাবাহিনীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন? মাঠে তাণ্ডবের মাধ্যমে তারা কি সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরলেন? সরকারের বার্তা যাই হোক, ভেতরে ভেতরে বেশ অস্বস্তি আছেন অধ্যাপক ইউনূস ও তার ঘনিষ্ঠজনেরা। একদিকে একটি নিবন্ধিত রাজনৈতিক দলের কার্যালয়ে হামলার চেষ্টাকে গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিট দাবি করছে, আবার শুরু করছে সেই পুরনো নাটক, সংলাপ। পুরনো নিয়মে 31শে আগস্ট যমুনার ডাক পেয়েছে বিএনপি, জামাত এবং কিংস পার্টি এনসিপি। লক্ষণীয় হলো, নূর যে দলের প্রধান, সে গণ অধিকার পরিষদকে ডাকা হয়নি যমুনার বৈঠকে। নাটক প্রলম্বিত হলে পরে হয়তো ডাকা হবে গণপরিষদকে। কিন্তু প্রশ্ন হলো, যে দলের প্রধানকে ঘিরে এত ঘটনা, সেই দলটি কেন ডাক পেল না এই প্রথম দাবি। কিন্তু সরকার এমন ডাকে বিপাকে পড়েছে বিএনপি। আবার একই ধরনের নাটকে অংশ নিয়ে বিএনপি কি আরো বড় ফাঁদে পড়তে যাচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে দলটির ভেতরে। সরকারের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে দলটির আস্থা এরই মধ্যে সরে গেছে, যদিও তারা সরাসরি বলছে না, কিন্তু আশঙ্কার কথা জানান দিচ্ছে নিয়মিত। দোষ দিয়ে যাচ্ছে একটি গোষ্ঠীর উপর। মির্জা ফখরুলের ভাষায় সেটি হলো উগ্রবাদী শক্তি। অথচ প্রকাশ্যে এনসিপি ও জামাত ফেব্রুয়ারিতে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে বলছে বেইমান। আবার এই দল দুটির সাথে নিয়ে অধ্যাপক ইউনূস বিএনপির সাথে বৈঠক করবেন। 26শে আগস্ট জামাতের সাথে মন্ত্রীপাড়ায় বৈঠক করেছে বিএনপি। সে বৈঠকে বিএনপি বুঝে গিয়েছে সরকারের মিত্ররা নির্বাচন হতে দিবে না। আসন ভাগাভাগি নিয়ে তাদের এমন আকাশ কুসুম দাবি, যেটি পূরণ করতে গেলে বিএনপির মধ্যে গৃহদাহ লেগে যাবে।
কিন্তু দলটির ভেতরে প্রশ্ন উঠেছে, বিএনপির এমন ধরি মাছ না ছুঁই পানির নীতিতে 1 বছরে রাজনৈতিকভাবে কতটা উপকৃত হয়েছে দলটি। নতুন করে সংলাপের নাটকে অংশীদার হয়ে আবারও কি ফাঁদে পড়তে যাচ্ছে দলটি? সরকারি মিত্রদের ছাড় দিতে গিয়ে ইশরাক হোসেনের পর ফজলুর রহমানকেও বলি দিতে হয়েছে। সবশেষ মঞ্চ ৭১-এর অনুষ্ঠানে মবের পর বিএনপির নিষ্ক্রিয়তা দলটির মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। বিএনপিকে দিয়ে এবার জাতীয় পার্টি নিষিদ্ধের ইস্যুটি সরকার সামনে আনতে চায় কি না সে প্রশ্ন উঠেছে। জাতীয় পার্টির কার্যালয় ঘিরে 2 দিনের ঘটনা প্রবাহে পরিষ্কার হচ্ছে নতুন ছকের বিভিন্ন দিক। এরই মধ্যে রাজনৈতিক নেতার মতো বক্তব্য এসেছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছ থেকে। ঝিনাইদহে এক অনুষ্ঠান শেষে সেই ইঙ্গিত দিয়ে রেখেছেন, তার এই বক্তব্যের কয়েক ঘন্টা না যেতেই জাতীয় পার্টিকে নিষিদ্ধের জন্য 48 ঘন্টার সময় বেঁধে দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সব মিলিয়ে সরকার ও তাদের মিত্ররা গান গাইছে একই সুরে। প্রশ্ন হলো, এবারের ছকটিও কি আগের মতোই সফল হবে? সেনাবাহিনীর বিরুদ্ধেও যে চ্যালেঞ্জ ছোড়া হলো তার ফলাফল কি হবে? জাতীয় পার্টিকে ঘিরে সাজানো কৌশল শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে দেশকে? এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী